আজকে ইরানের উপরে আক্রমণ চালিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। ইসরায়েল এবং আমেরিকার যৌথ আক্রমণের কড়া জবাব দিচ্ছে ইরান। ইরানের উপরে আক্রমণ এবং ইরানের এই পাল্টা আক্রমণে এখন জ্বলছে মধ্যপ্রাচ্য। সবগুলো দেশের সামরিক ঘাঁটিতে, বিশেষ করে যেই সমস্ত দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে সেই সমস্ত সামরিক ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। একই সাথে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায়ও পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। ইরান এ পর্যন্ত ইসরায়েলে কমপক্ষে ৩ ধাপে তার মিসাইল আক্রমণ চালিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে কিছু মিসাইল ইসরায়েলে আঘাত হেনেছে, কিন্তু সেই সংখ্যাটা ইসরায়েল কমিয়ে বলছে বলেই অনেকে মনে করছেন। আজকে এই ইরানের উপরে আমেরিকা এবং ইসরায়েলের যৌথ আক্রমণ আর ইরানের পাল্টা আক্রমণ নিয়ে কথা বলবো। এবারে ইরানের পাল্টা আক্রমণটি এর আগের আক্রমণের চেয়ে, এর আগে ইরানে যে ১২ দিনের যুদ্ধ, সেই ১২ দিনের যুদ্ধে ইরানের উপরে আক্রমণের পরে ইরান যেভাবে পাল্টা আক্রমণ করেছিল তার থেকে এবারের পাল্টা আক্রমণটা পুরোপুরি ভিন্ন। কারণ এবারের পাল্টা আক্রমণে ইরান আর কোনো রাগঢাক না করেই যেই সমস্ত দেশে, যেসব মুসলিম দেশে আমেরিকার ঘাঁটি আছে সবগুলোতে আক্রমণ করেছে। সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সৌদি আরব, বাহরাইন এবং ইরাক সবগুলোতে আক্রমণ করেছে ইরান, এবং এই আক্রমণগুলো ব্যর্থ হয়নি। অনেকগুলো ঘাঁটিতেই সরাসরি আক্রান্ত হয়েছে এই ঘাঁটিগুলো। এদিকে ইরানের এই আক্রমণকে নিন্দা জানিয়েছে এই আরব দেশগুলো। যদিও ইসরায়েলের আক্রমণকে তারা নিন্দা জানায়নি, কিন্তু ইরানের এই যে পাল্টা আক্রমণ এটাকে নিন্দা জানিয়েছে। এখনো পর্যন্ত ইরানের উপরে ইসরায়েলের আক্রমণকে নিন্দা জানিয়েছে যে সমস্ত দেশ, তাদের মধ্যে আছে মালয়েশিয়া, তাদের মধ্যে আছে পাকিস্তান, তাদের মধ্যে আছে রাশিয়া। এই ৩টি দেশ এখনো পর্যন্ত স্পষ্টভাবে ইসরায়েলের এই আক্রমণকে নিন্দা জানিয়েছে, অর্থাৎ ইসরায়েলকে নিন্দা জানিয়েছে। কিন্তু অনেকগুলো দেশ, ইউরোপের সবগুলো দেশ নিন্দা জানানো থেকে বিরত থেকেছে এবং তারা বলেছে যে দুই পক্ষই যেন সমঝোতায় আসে। মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের নিজের ভূখণ্ডে আক্রমণ করার কারণে ইরানের এই আক্রমণের নিন্দা জানিয়েছে এবং তারা বলেছে যে এটার ফলাফল ইরানের ভোগ করতে হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর উপরে ইরানের যে আক্রমণ সেটাতে সবার আগে সোচ্চার হয়েছে সৌদি আরব। সৌদি আরবের সাথে সাথে কাতার, কুয়েত এবং অন্যান্য দেশগুলো যোগ দিয়েছে। এখন এই আক্রমণ, পাল্টা আক্রমণ কতটা ভয়াবহ? ইরানের দক্ষিণ অঞ্চলে একটা গার্লস স্কুলে ইসরায়েলি আক্রমণে এখনো পর্যন্ত প্রায় ৫০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে বলে ইরানি গণমাধ্যম খবর করেছে। এর বাইরে ইসরায়েলের এই আক্রমণে ইসরায়েলের গণমাধ্যম বলছে যে তাদের প্রধান টার্গেট ছিল ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক নেতৃবৃন্দ। রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনেই, ইরানের রাষ্ট্রপতি পেজেশকিয়ান, ইরানের এদের আশেপাশে আরো যারা আছে প্রায় সবাইকেই আজকে সকালে টার্গেট করেছিল ইসরায়েল। কিন্তু ইসরায়েলের গণমাধ্যম এবং ইরানের কর্মকর্তাদের যে বিবৃতি তাতে বোঝা যাচ্ছে ইসরায়েলের এই টার্গেট এখনো পর্যন্ত সফল হয়নি। ইসরায়েল এখনো পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ ইরানের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে থেকে কারো উপরে আক্রমণে সফল হয়েছে সেটা ইসরায়েল এখনো পর্যন্ত বলতে পারেনি। আর ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে ইরানের রাষ্ট্রপতি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং অন্যান্য নেতৃবৃন্দ এখনো পর্যন্ত সুস্থ আছেন, অক্ষত আছেন। ইরানও বলছে যে ইসরায়েল এবং আমেরিকা তাদের উপরে আক্রমণ করেছিল, তাদেরকে টার্গেট করেছিল, গুপ্ত হত্যা করারও চেষ্টা করেছিল তাদেরকে আজকে সকালে, কিন্তু সেটাতে সফল হয়নি। ওদিকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মিসাইল হামলা করেছে, ইরানের মিসাইল আঘাত করেছে, তেল আবিব জ্বলছে। ইসরায়েলের বন্দর নগরী হাইফাতে আক্রমণ হয়েছে। বন্দর নগরী হাইফা থেকে ইসরায়েলের সামরিক যুদ্ধজাহাজ এবং ইসরায়েলের সাবমেরিনগুলো সেখান থেকে দ্রুত চলে যাওয়ার বিভিন্ন ফুটেজ সামনে এসেছে। ইসরায়েল তার সব নাগরিককে জরুরি ভিত্তিতে
মাটির নিচে শেল্টারে আশ্রয় নিতে বলেছে, যদিও কিছু কিছু জায়গায় আবার তাদেরকে আশ্রয় থেকে বের হতে বলেছে। এটা ছিল মোটামুটি এই যে আক্রমণ, পাল্টা আক্রমণের বিষয়। আক্রমণগুলো ইরানে কোথা দিয়ে হয়েছে? ইরানের উপরে আক্রমণ এসেছে দুই দিক থেকে, ইসরায়েল এবং আমেরিকা দুই পক্ষই আক্রমণ করেছে একত্রে। যদিও শুরুতে ইসরায়েল ঘোষণা দিয়েছে যে আমরা আক্রমণ করেছি, পরবর্তীতে আমেরিকার রাষ্ট্রপতি বলেছে আমরাও আক্রমণ করেছি। এবং এই আক্রমণ অতর্কিত কোনো আক্রমণ না, এটা পুরোপুরি পরিকল্পিত, আগে থেকে প্রস্তুত নিয়ে করা একটা আক্রমণ। কারণ এই আক্রমণের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে ভিডিও প্রকাশ করেছেন, তিনি ভিডিও বার্তায় যেটা বলেছেন, এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী তাদের ভিডিও বার্তায় যে কথাগুলো বলেছেন, এই ভিডিওগুলো অনেক আগেই রেকর্ড করা ছিল। অর্থাৎ তারা আগে থেকেই রেকর্ড করে এই আক্রমণের পরপরই তাদের ভিডিওগুলো ছাড়বেন বলে নির্ধারণ করেছিলেন। এখন এই ঘটনাতে সবচেয়ে বেশি আক্রোশ প্রকাশ করেছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। তার কথা হচ্ছে, আমাদেরকে দিয়ে যে মধ্যস্থতা করানো হয়েছিল, যে আলোচনাটি ইরান এবং আমেরিকার মধ্যে চলেছিল, সেই আলোচনা চলাকালীন সময়ে এই আক্রমণ, এটা হচ্ছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং আমেরিকা সুন্দর একটা আলোচনাকে পুরোপুরি মাটি দিল, কবর রচনা করলো। এখন সে আসলে এই ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার জন্য অনেক চেষ্টা করেছিলেন এবং আলোচনাও চলছিল। ইরান বারবার বলেছিল যে আমেরিকা এই ধরনের আলোচনাগুলো একদিকে করে, অন্যদিকে আলোচনা চলাকালীনই আক্রমণ করে। এর আগের বারও কিন্তু এমনটাই ঘটেছিল, যে একদিকে আলোচনা করতেছিল আর একদিকে আলোচনা চলাকালীনই আক্রমণ। আলোচনা এরকম কিন্তু হতে পারে যে আলোচনা চলছে, আলোচনা কোনো ফলপ্রসূ হয়নি, আক্রমণটা করলাম, ওকে, আলোচনা ফলপ্রসূ হয়নি, এখন আর ইরানের জন্য কোনো অপশন নাই, আমরা আক্রমণ করব, এরকমটাও না। আলোচনা চলছে, আলোচনার পরবর্তী আলোচনার দিন তারিখ নির্ধারিত, এবং দুই পক্ষ থেকেই বলা হচ্ছে যে হ্যাঁ, আলোচনা মোটামুটি ভালোই আগাচ্ছে। ঠিক সেই অবস্থায় আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে আক্রমণ করলো। আমেরিকা এবং ইসরায়েলের এই আক্রমণে এবার শুধুমাত্র ইরান আক্রান্ত হয়নি, এই আক্রমণে মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ আক্রান্ত হয়েছে। এবং ইরানের এবারের যে পলিসি, সেটা হচ্ছে আমি একা মরবো কেন। এবং এর আগে যে জিনিসটি ছিল, যে মুসলিম দেশগুলোকে আগে থেকে বার্তা দিয়ে যে ভাই তোমার উপর থেকে দেখো আমার উপরে আক্রমণ আসছে, তুমি এই আক্রমণগুলোকে প্রতিহত করো, তোমার ভূখণ্ডকে আমেরিকাকে ব্যবহার করতে দিও না। কিন্তু এবার ইরান একেবারে পুরোপুরি প্ল্যান করে পরিকল্পিতভাবে সে রেডি ছিল যে আক্রমণ আসবে, আমি এগুলোতে আক্রমণ করব। কারণ বাহরাইনের যে আক্রমণটি ইরান করেছে, বাহরাইনে মার্কিন পঞ্চম ফ্লিটের একটা ঘাঁটি ছিল, নৌঘাঁটি, সেই নৌঘাঁটির একেবারে রাডারে ইরান আক্রমণ করেছে, নৌঘাঁটির রাডারের উপরে ইরানের আক্রমণ হয়েছে। একইভাবে কাতারে আমেরিকার যে ঘাঁটি, উদাইদা ঘাঁটি, সেখানে আক্রমণ হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এবং দুবাইতে আক্রমণ হয়েছে, সৌদি আরবের রিয়াদে আক্রমণ হয়েছে, ইরাকের সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে, কুয়েতে আক্রমণ হয়েছে। ইরান একা এই সবগুলোতে আক্রমণ করেছে। পাল্টা আক্রমণ, এটাকে আক্রমণ বলা ঠিক হবে না, পাল্টা আক্রমণ। কারণ হচ্ছে এই সবগুলো থেকেই সকালবেলা, দিনের বেলা আক্রমণ করেছে। ইসরায়েলের কথা হচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতির কথা হচ্ছে যে আমরা দিনের বেলা যে আক্রমণ করবো, এটা ইরান একেবারে বুঝতেই পারেনি, সুতরাং আমরা আক্রমণ করছি। দেখেন আমেরিকার প্রেসিডেন্টের যে বক্তব্য, সেটা শুনলে আপনার হাসি আসবে, যে সে কিভাবে এই আক্রমণটাকে মানে তার জাস্টিফাই করার চেষ্টা করছে। তার কথা হচ্ছে, আমরা এই আক্রমণটি ইরানের উপরে আক্রমণ করছি কিসের জন্য? আমেরিকাকে নিরাপদ রাখতে, আমেরিকার জনগণকে বাঁচাতে, আমেরিকার জনগণকে নিরাপদ রাখতে, তাদের ভবিষ্যৎকে নিরাপদ করতে। ইরান কোন জায়গা দিয়া, কিসের উপরে ভিত্তি করে, কিভাবে আমেরিকার জনগণের উপরে হুমকি ছিল, জনগণের ভবিষ্যৎকে নষ্ট করেছিল, সেটার কোনো ব্যাখ্যা বিবৃতি কিন্তু তার এই আলোচনায় ছিল না, তার সেই কথায় ছিল না। তিনি বারবার এই জিনিসটাকে সামনে নিয়ে এসেছেন যে আমরা ইরানের উপর আক্রমণ করতেছি আমেরিকার জনগণকে মুক্তি দিতে, আমেরিকার জনগণকে নিরাপত্তা দিতে। অথচ আমেরিকার পক্ষ থেকেই, আমেরিকার রাষ্ট্রের মধ্য থেকে বিভিন্ন সংস্থা, আমেরিকার যে রাজনৈতিক দলগুলো, তারা পর্যন্ত বলছে যে বর্তমানে আমেরিকার উপরে সবচেয়ে বড় হুমকি সৃষ্টি করছে দুটো ব্যক্তি। আমেরিকার রাজনৈতিক অঙ্গনে, আমেরিকার সামরিক অঙ্গনে, আমেরিকার সাধারণ জনগণের দৈনন্দিন জীবনের উপরে হুমকি সৃষ্টি করছে দুইটা ব্যক্তি, একজন হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, একজন হচ্ছে নেতানিয়াহু। সেই ডোনাল্ড ট্রাম্পই বলছে যে আমি আমেরিকার জনগণকে মুক্তি দেওয়ার জন্য ইরানের উপর আক্রমণ করছি। যাই হোক, কোনো কিছু না বলেও সে আক্রমণ করতে পারতো, কিন্তু এটা হচ্ছে তার বলার, তার দেশের উপরে, তার দেশের মানুষকে বলা একটা কথা। এখন
এই যে আক্রমণটা করছে আমেরিকার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই আক্রমণ বহুদিন ধরে চলবে, এটা কয়েক ঘন্টার একটা আক্রমণ না। আর ইরান যেভাবে এবার পাল্টা আক্রমণগুলো চালাচ্ছে তাতেও বোঝা যাচ্ছে যে ইরান মোটামুটি ভালোভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছে, কারণ সকাল থেকে এ পর্যন্ত 3 ধাপে ইরান আক্রমণ করেছে ইসরায়েলের উপরে, আর ধাপে ধাপে তো অন্যান্য ঘাঁটিগুলোতে আক্রমণ হচ্ছেই। এখন আক্রমণ যেই জায়গায় এখনো পর্যন্ত হয়নি সেটা হচ্ছে এই অঞ্চলে থাকা মার্কিন রণতরীগুলো, বিমানবাহী রণতরীগুলোতে এখনো পর্যন্ত আক্রমণ হয়নি। সেগুলোতে যে আক্রমণ হবে না তার কোনো নিশ্চয়তা নেই। আর এই সমস্ত দেশে আমেরিকার যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল সেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের মিসাইলগুলোকে পুরোপুরি প্রতিরক্ষা করতে পারেনি, পুরোপুরি ঠেকাতে পারেনি, এটা এখন নিশ্চিত। ইরানের যে সমস্ত মিসাইল আক্রমণ করেছে, ইরানের ব্যালিস্টিক মিসাইল বিশেষ করে, ইসরায়েল বলছে যে 35টি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে, খুব সম্ভবত সেগুলোর অনেকগুলোই ইসরায়েলে আক্রমণ করেছে, ইসরায়েলে আঘাত হেনেছে। ওদিকে কাতারের পক্ষ থেকে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে কাতারে ইরানের যে সমস্ত মিসাইলগুলো এসেছিল সেগুলোকে ঠেকাতে কাতার আমেরিকার দেয়া প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। কিন্তু তারপরও বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজে দেখা গেছে যে কাতারের রাজধানী দোহায় ইরানের মিসাইল আঘাত হেনেছে এবং সেখানে দাউ দাউ করে আগুন জ্বলছে, বিস্ফোরণ হয়েছে। তেল আবিবে, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যাপক বিস্ফোরণের খবর শোনা গেছে, ব্যাপক বিস্ফোরণ, বিভিন্ন জায়গায় ইরানের মিসাইলগুলো আঘাত হেনেছে এবং বিস্ফোরণ ঘটেছে। এর আগের গুলোতে আমরা যেভাবে দেখতাম বা যেভাবে সামনে নিয়ে আসা হতো যে ইরানের মিসাইলগুলো যাচ্ছে সেখানে আঘাত হানার আগেই হচ্ছে ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমগুলো তাদেরকে আকাশে ব্যাপক পরিমাণে হচ্ছে কি বলে আকাশে তাদেরকে ঠেকিয়ে দিচ্ছে, সেই ধরনের ভিডিও ফুটেজের চেয়ে এখন বেশি দেখা যাচ্ছে ইসরায়েলের বিভিন্ন জায়গায় ইরানের মিসাইলগুলো হামলা করছে, আঘাত হানছে। ট্রাম্প বারবার এখন যে কথাটি সামনে নিয়ে আসছে সেটা হচ্ছে যে ইরানের জনগণকে সে মুক্তি দিবে। ইরানের জনগণকে কিভাবে মুক্তি দিবে তার কথা অনুযায়ী ইরানের বর্তমান সরকার বা রেজিম যারা ক্ষমতায় আছে তাদেরকে সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে জনগণকে মুক্তি দিবে। সেটা কতটা দিতে পারবে তার আগেও এখন বড় বিষয় হচ্ছে যে ইরান যে পাল্টা হামলাগুলো করছে এই পাল্টা হামলা ঠেকাতেই হিমশিম খাচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। শুধুমাত্র ইরান একা যে তার মিসাইল দিয়ে পাল্টা হামলা করছে, সকাল থেকে এখনো পর্যন্ত যেই লেভেলে ইরান পাল্টা হামলা করেছে, যদি এই পাল্টা হামলার তীব্রতা আরো বাড়িয়ে আরো কিছুদিন এটা করতে থাকে তাহলে হয়তো একটা সময় পরে দেখা যাবে যে ইসরায়েল বলা শুরু করবে যে আমার যথেষ্ট পরিমাণে, আমার এয়ার ডিফেন্স সিস্টেমে যথেষ্ট পরিমাণে অস্ত্র নাই, এটা বলা শুরু করতে পারে ইসরায়েল। আমেরিকার যে সমস্ত সামরিক বিমান, যুদ্ধজাহাজ, যুদ্ধ বিমান, বিমানবাহী রণতরী, তারপরে হচ্ছে তার এয়ারফুয়েল ট্যাঙ্কার যেগুলো এখানে নিয়ে এসেছে, এখন জাস্ট হচ্ছে এই কয়েক ঘন্টার হামলা, পাল্টা হামলা, যেটা মনে হচ্ছে যে আমেরিকার এই জিনিসগুলোও যথেষ্ট নয়, কারণ ইরানের এই চতুর্মুখী হামলা ঠেকাতে পারছে না আমেরিকার এবং ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম। হ্যাঁ, ইরানের মধ্যে কি হচ্ছে, ইরানের মধ্যে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে যে ইরানের মধ্যে ইরানের রাজধানীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভবনে আক্রমণ করা হয়েছে, ইরানের বিভিন্ন শহরে ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তরগুলোতে আক্রমণ করা হয়েছে, ইরানের সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় আক্রমণ করা হয়েছে এবং সাধারণ জনগণের উপর আক্রমণ করা হয়েছে। সেই আক্রমণে ইরানের পক্ষ থেকে শুধু সাধারণ জনগণের যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলা হয়েছে। এখন এই আক্রমণ আমেরিকা তো বললাম যে সরাসরি করেছে, কিন্তু ইসরায়েল কিভাবে করেছে এটা একটু বলা দরকার। আমি একটু পরে হচ্ছে ম্যাপ দেখাবো। ইসরায়েল আক্রমণগুলো করেছে সিরিয়া এবং ইরাকের উপর দিয়ে। সিরিয়ার উপর দিয়ে সরাসরি ঝাঁকে ঝাঁকে ইসরায়েলি বিমান উড়ে এসে ইরানে আক্রমণ করেছে। এদিক থেকে বলা যায় যে পুরো সিরিয়ার আকাশটা ছিল ইসরায়েলের জন্য উন্মুক্ত। পুরো সিরিয়ার আকাশ ইসরায়েল উন্মুক্তভাবে ইচ্ছা মতো ব্যবহার করতে পেরেছে। তারপরে সেখান থেকে গেছে ইরাকের আকাশে, তারপরে ইরানে গিয়ে আক্রমণ করেছে। তো এই সিরিয়ার আকাশ, ইরাকের আকাশ, এমনকি ইরানের আকাশেরও অনেকাংশ ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সরাসরি ব্যবহার করতে পেরেছে, এরকম কিছু খবর এসেছে। এখন ইসরায়েলের এই আক্রমণের বিরুদ্ধে ইরান ইরাকেও আক্রমণ করেছিল, ইরাকে আক্রমণ করেছে, সিরিয়ায় আক্রমণ করেছে।
যদিও এখানে কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে সিরিয়ায় কি আসলে ইরানের এই মিসাইলগুলো আক্রমণ করতে গিয়েছিল, নাকি সিরিয়ার উপর দিয়ে মিসাইলগুলো যাওয়ার সময় সিরিয়ার আকাশেই এগুলোকে ভূপাতিত করার চেষ্টা করেছিল ইসরায়েল। কারণ সিরিয়ার সোয়াইদা অঞ্চলে, ইসরায়েলের সীমান্তবর্তী অঞ্চলে মিসাইল পতিত হয়ে মানুষ মারা গেছে। এখন সেই মিসাইলের টার্গেট আসলে সিরিয়ার ওই সোয়াইদা অঞ্চল ছিল বলে মনে হয় না। কারণ হচ্ছে ইরান যদি সিরিয়াতে আক্রমণ করে, টার্গেট করে আক্রমণ করে, সিরিয়ার রাজধানী করবে, কিন্তু সিরিয়া এবং ইসরায়েলের সীমান্তবর্তী এলাকা করবে না। সুতরাং বলা যায় যে টার্গেট ছিল ইসরায়েল। ইসরায়েল ওই মিসাইলটাকে ভূপাতিত করছে সিরিয়ার উপরে এবং সেখানে মানুষ মারা গেছে। এরপরে ইরাকে মানুষ মারা গেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইসরায়েলও আক্রমণ করেছে, কারণ সেখান থেকে ইসরায়েলের উপরে ইরানের পক্ষ হয়ে আক্রমণ করার একটা বিষয় ছিল। সেখানে পাল্টা আক্রমণ হয়েছে এবং সেখানেও মানুষ মারা গেছে। সংযুক্ত আরব আমিরাতে কমপক্ষে একজন মারা গেছে। ইরাকে মারা গেছে কমপক্ষে 5 জন। তারপরে বাহরাইনে সিরিয়াস টাইপের আক্রমণ হয়েছে এবং বাহরাইনে আমেরিকার রাডার আক্রান্ত হয়েছে। আমেরিকার নৌবাহিনীর যে 5ম ফ্লিট ছিল সেখানে তাদের মূল যে হেডকোয়ার্টার সংলগ্ন জায়গা আক্রমণ হয়েছে। এখন হেডকোয়ার্টার আক্রান্ত হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত বলছে না তারা। এখন এই আক্রমণের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে কতটা আঘাত করতে পেরেছে, এটাই হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেন এটা সবচেয়ে বড় প্রশ্ন? কারণ হচ্ছে আজকে সকাল থেকে ইসরায়েল এবং আমেরিকা যেভাবে ইরানের উপরে আক্রমণ করেছে এবং তারা যেই প্রস্তুতি নিয়ে এসেছিল, আপনারা জানেন যে আমেরিকা গত প্রায় 4 মাস ধরে ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছিল। এই যে আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বলেছিলাম যে এই আলোচনা যাই হোক ইরানের উপরে আক্রমণ হবেই। আলোচনা যেটাই হোক, যদি আলোচনায় হচ্ছে একটা সমঝোতায় আসো, তারপরে আমেরিকা ইরানের উপরে আক্রমণ করবে। কারণ হচ্ছে আমেরিকা এমন ভাবে প্রস্তুতি নিয়ে এসেছিল এই অঞ্চলে, তার যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, রণতরী, বিমানবাহী রণতরী, তারপরে হচ্ছে নৌবহর, এরপরে তার এয়ার ডিফেন্স সিস্টেম, সবকিছু অভূতপূর্বভাবে এখানে জড়ো করেছিল। সুতরাং সেই জড়ো করার পিছনে এটা টার্গেট যে হচ্ছে সে ইরানে আক্রমণ করবে এবং সেই আক্রমণটি আজকে হয়েছে। এখন আক্রমণটি রমজানের মধ্যে করবে। আপনারা জানেন যে এর আগে ইসরায়েল বিভিন্ন সময় ফিলিস্তিনিদের উপরে রমজানে আক্রমণ করে। কারণ ইসরায়েলের আক্রোশটা এরকম যে আপনাকে সে শুধু আক্রমণই করবে না, আপনার শান্তিটাকে, আপনার আনন্দটাকে সে নষ্ট করবে, আপনার পবিত্রতাটাকে সে নষ্ট করতে চায়। এটা সব সময় করে, এটা তার হচ্ছে পুরো টার্গেট, সব সময় এটা করে এবং এখনো সেটাই সে করছে এবং তার সাথে যোগ দিয়েছে আমেরিকা। ব্রিটেন বলছে আমি এই আক্রমণের সাথে ছিলাম না। এটা ব্রিটেনের পক্ষ থেকে বলা হয়েছে যে ব্রিটেন এই আক্রমণে, বিশেষ করে বিবিসি বলছে যে ব্রিটেন এই আক্রমণের সাথে ছিল না। অন্য কোনো দেশ বলে নাই যে এই আক্রমণের সাথে ছিল না, কিন্তু ইউরোপ বলছে যে তারা এই কি বলে এই উত্তেজনা প্রশমিত করতে চায়। দেখেন, বিভিন্ন দেশ থেকে বিবৃতি আসবে, এটাকে আমি একটা সূত্র হিসেবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে বিভিন্ন দেশ এই ধরনের ঘটনায় যদি বিবৃতি দেয়, আপনি কোন দেশকে পক্ষে বিপক্ষে মনে করবেন। যদি এই ধরনের আক্রমণটা যদি শুরুতেই হচ্ছে ইরানের মানে শত্রু দেশ থেকে আসে, শক্তিশালী দেশ থেকে, অথবা ইউরোপ যাকে ভালোবাসে তার কাছ থেকে যদি আক্রমণটা আসে এবং সেই আক্রমণের পরে যদি বলে যে না, এবং পাল্টা আক্রমণ যদি, তখন যদি বলে যে হচ্ছে আমরা চাই উভয় পক্ষই হচ্ছে এখানে উত্তেজনা প্রশমিত করুক, একটা সমাধানে আসুক, তাহলে বুঝতে হবে যে সে তার এই যাকে সাপোর্ট দিচ্ছে, যে তার বন্ধু, তার পক্ষে, অর্থাৎ ইসরায়েলের পক্ষে, এটা ধরে নিতে হবে। আর যদি সে সরাসরি হচ্ছে ইরানের বিরুদ্ধে কড়াভাবে হচ্ছে বক্তব্য দিতে যায়, তাহলে বুঝতে হবে যে ওই আক্রমণে সেও যুক্ত আছে। কানাডা বলছে সে এই আক্রমণকে সমর্থন দিচ্ছে, সরাসরি সমর্থন দিচ্ছে, মানে হচ্ছে বুঝতে হবে যে হয়তো তার বিমান টিমান এগুলো এটার সাথে আছে বা মিসাইল টিসাইল এখানে পাঠানো হচ্ছে। আবার এই যে সাথে সাথেই হচ্ছে কিছু দেশ এটা প্রশমিত করার জন্য যে ডাক দিচ্ছে, তার মানে হচ্ছে যে যদি এখন প্রশমিত নাও হয় এবং এটা যদি দীর্ঘায়িত হয়, তারা হচ্ছে ইসরায়েলকে সাপোর্ট দিবে। ইউরোপের প্রায় সব দেশ, শুধুমাত্র স্পেন বলেছে যে তারা এই ধরনের একটা আক্রমণকে নিন্দা করে, ইসরায়েলের এই ধরনের আক্রমণকে নিন্দা করে। ফ্রান্স বলছে সে তার বন্ধু রাষ্ট্র, গ্রেটেস্ট ফ্রেন্ডস, তার সবচেয়ে বড় বন্ধুদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত। সে এখানে বলে নাই যে ইসরায়েল, আমেরিকা নাকি ইরান। সে বলছে এখানে একটা যুদ্ধ চলছে, আমরা আসলে এটা চাই না, কিন্তু এখানে এটাকে প্রশমিত করার জন্য আমি আমার সর্বোচ্চ বন্ধুদেরকে মুক্ত করতে চাই।
সাপোর্ট দিতে চাই। এখনো পর্যন্ত নিন্দা জানিয়েছে কাতার, নিন্দা জানিয়েছে পাকিস্তান, নিন্দা জানিয়েছে মালয়েশিয়া, নিন্দা জানিয়েছে রাশিয়া, চীনও হয়তো নিন্দা জানাবে। কিন্তু দেখেন ইন্দোনেশিয়া এখানে নিন্দা জানায়নি। ইন্দোনেশিয়া বলছে আমি মধ্যস্থতা করতে চাই। ইউরোপের এক নেতা বলেছিলেন কিছুক্ষণ আগে যে ট্রাম্প যে আক্রমণ করেছে এখানে সে কারোর মধ্যস্থতা করতে দিবে না, তার দরকারও নাই মধ্যস্থতাকারী, কারণ সে নিজেই আক্রমণ করে আবার নিজেই বলে যে আসো বসি, মধ্যস্থতার দরকার নেই, এরকম একটা ব্যাপার। এখন এই যে আক্রমণ, এই আক্রমণের সর্বশেষ এখনো পর্যন্ত কি হয়েছে সেটা বলি। শুরুতে আজকে সকালে ইসরায়েল এবং আমেরিকা টাস করে আক্রমণ শুরু করে। আক্রমণ শুরু করার পরেই ইসরায়েল ঘোষণা দেয় যে আমরা আক্রমণ করেছি। এরপরে আমেরিকা ঘোষণা দেয় যে আমি এটার সাথে যুক্ত। এই আক্রমণের পরপরই ইরান পাল্টা আক্রমণ শুরু করে। ইরান পাল্টা আক্রমণ শুরু করার অনেক পরে ইরান ঘোষণা দেয় যে তাদের উপরে আক্রমণ হয়েছে, এবং যে আক্রমণটি হয়েছে সেটা আন্তর্জাতিক কোনো আইনের মধ্যে পড়ে না, আন্তর্জাতিক সব আইনের লঙ্ঘন, জাতিসংঘের সব আইনের লঙ্ঘন, এবং ইরানের সার্বভৌমত্বের উপরে আমেরিকা আর ইসরায়েলের চাপিয়ে দেয় একটা আক্রমণ। এখন এই আক্রমণে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে বা হচ্ছে তার থেকে এর আগের বারে আমরা জানি যে এই আক্রমণগুলোতে ইরানের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয় এবং অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়, ইসরায়েলের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। কিন্তু এবারে দেখা যাচ্ছে ইসরায়েল এবং আমেরিকার যথেষ্ট পরিমাণে ক্ষয়ক্ষতি ইরানের পাল্টা আক্রমণে হয়েছে। ইরানের এই যে এখানে হয়তো আপনারা এটাতে দেখতে পারেন যে ইরানের কোন জায়গাগুলো আক্রমণ করা হয়েছে এখনো পর্যন্ত: উর্মিয়া, খারাজ, কোম, তেহরান, কেরমানশাহ, ইস্পাহান, সিরাজ, মিনাব। এই মিনাব হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের একেবারে কাছে। এই মিনাবে একটা স্কুলে আক্রমণ করা হয়েছে আজকে, এবং এখনো পর্যন্ত 50-60 জন ছাত্রী, বিশেষ করে 50-60 জন ছাত্রী মারা গেছে। দেখেন ইরানের পাশে কি কি আছে: ইরাক, কুয়েত, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান, নিচে আছে হচ্ছে ওমান। ইরান করেছে কি, যেহেতু এই দেশগুলোর সব ঘাঁটি থেকে আক্রমণ করা হয়েছে, ইরানও পাল্টা এই দেশগুলোর ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। কিভাবে করা হয়েছে আমি দেখাই। এই ছবিটাতে দেখেন যে এই দেশগুলোর কোন কোন জায়গা থেকে ইরানে আক্রমণ করা হয়েছে এবং ইরান কোন কোন জায়গাগুলোতে পাল্টা আক্রমণ করেছে। সংযুক্ত আরব আমিরাতের 2টা ঘাঁটি থেকে, কাতারের একটা ঘাঁটি থেকে, বাহরাইন থেকে, সৌদি আরব থেকে এবং কুয়েত থেকে, ইরাক থেকেও করা হয়েছে। ইরাকের ভূমিও ব্যবহার করা হয়েছে। ইরান এই সমস্ত জায়গায় থাকা আমেরিকার ঘাঁটিতে আক্রমণ করছে। অনেক জায়গায় আমেরিকার ঘাঁটি ছেড়ে আমেরিকার সৈন্যরা বা তাদের পরিবারগুলো নিরাপদ আশ্রয় গিয়েছে, মাটির নিচে আশ্রয় নিয়েছে, এরকম খবর আছে। সকাল থেকে যে আক্রমণগুলো হয়েছে সেই আক্রমণগুলোর পাল্টা আক্রমণ করতে ইরান তার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। ইরানের ব্যালিস্টিক মিসাইলের যে সমস্ত রেঞ্জ বা যে সমস্ত পাল্লা আছে তাতে বলা হয় যে ইরানের ব্যালিস্টিক মিসাইল, কিছু কিছু ব্যালিস্টিক মিসাইলের পাল্লা হয়তো 2000 কিলোমিটারের উপরে যাবে। যদি সেগুলো হয় তাহলে চীন পর্যন্ত পৌঁছার কথা, কিন্তু ইরান যদি তার 500 কিলোমিটারের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, 200 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইলও যদি ব্যবহার করে, তাহলে ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, সৌদি আরব এবং ইরাক তার এই টার্গেটের মধ্যে পড়ে। যদি সে 800 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে, তাহলে ইসরায়েলে আক্রমণ করা সম্ভব। এবং এবারে যেটা হয়েছে, ইরান শুরুতেই ব্যাপক পরিমাণে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আক্রমণ করেছে। ইরানের ড্রোনগুলো, শাহেদ ড্রোনের নাম আপনারা জানবেন, ইরানের ড্রোনগুলো আক্রমণ করেছে। কিন্তু ইরানের এইখানে ঘাটতিটা কোথায়? ইরানের ঘাটতি হচ্ছে ইরানের যথেষ্ট পরিমাণে এয়ার ডিফেন্স সিস্টেম না থাকা, আর দ্বিতীয় ঘাটতিটা হচ্ছে ইরানের যুদ্ধ বিমান না থাকা। ইসরায়েল যেভাবে ইরানের একেবারে সীমান্তে এসে ঝাঁকে ঝাঁকে যুদ্ধ বিমান নিয়ে ইরানের উপরে আক্রমণ করে বা করতে পারে, ইরান সেটা পারছে না। ইরান পাল্টা আক্রমণটা করছে হচ্ছে মূলত তার মিসাইল দিয়ে। এজন্যই ইরানের এই মিসাইলের উপরে সবচেয়ে বেশি যে আক্রোশ আমেরিকা এবং ইসরায়েলের, কারণ হচ্ছে এই মিসাইলের কাছেই তারা মোটামুটি কুপকাত। যদি হচ্ছে ইরানের এয়ার ডিফেন্স আরো শক্তিশালী থাকতো এবং ইরানের যুদ্ধ বিমান যথেষ্ট পরিমাণে থাকতো ব্যবহার করার মতো, তাহলে এটা আরো করা হতো তাদের জন্য। সর্বশেষ যে খবর সেগুলো বলি, জাস্ট সর্বশেষ তথ্যগুলো, যে ইরানের চাবাহার, দক্ষিণ পূর্ব ইরানের যে চাবাহার বন্দর আছে, সেই চাবাহার বন্দরে বিস্ফোরণ ঘটেছে। তার মানে হচ্ছে সেখানেও আক্রমণ করেছে ইসরায়েল এবং আমেরিকা।
ওমান ইতিমধ্যে আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে যে জরুরি একটা মিটিং ডাকা হোক এবং এই মিটিংয়ে ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হোক, আমেরিকা এবং ইসরায়েলকে থামানো হোক, এরকম একটা কথা ওমান বলছে। বাহরাইন তার সব স্কুলগুলোকে ছুটি দিয়ে দিয়েছে। বাহরাইনের রাজধানীতে আক্রমণ হয়েছে। বাহরাইনে আমেরিকার সামরিক ঘাঁটিতে ইরান আক্রমণ করেছে। ইরানের কৃষিমন্ত্রী বলছে যে ইরানে আমেরিকা এবং ইসরায়েল যদি আরো অনেক দিন ধরে এই আক্রমণ পরিচালনা করে তাতেও ইরানের খাদ্যের কোনো সংকট হবে না। ইরানের সরকার যথেষ্ট পরিমাণে খাদ্য মজুত করেছে এবং সেভাবেই সে প্রস্তুতি নিয়ে রেখেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতের সাথে সংহতি প্রকাশ করেছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে সংযুক্ত আরব আমিরাতের উপরে ইরানের যে আক্রমণ হয়েছে সেটার বিরুদ্ধে আমরা সংযুক্ত আরব আমিরাতের সাথে ঐক্য প্রকাশ করলাম। এই যে ইরান এই অঞ্চলের সবগুলো দেশের উপরে আক্রমণ করেছে, এখানে সৌদি আরব নিজে বড় ভাই হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে এবং সৌদি আরব এই সবগুলো দেশের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে কড়া নিন্দা প্রস্তাব পেশ করেছিল এবং এই প্রস্তাবগুলো বা এই নিন্দা বাণীগুলো এসেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে। ইরানের পক্ষ থেকে এবং আমেরিকার পক্ষ থেকে, দুই পক্ষ থেকেই বলা হচ্ছে যে এইবারের যে আক্রমণ, এই আক্রমণটা এর আগের সব আক্রমণ থেকে ভিন্ন হবে। আমেরিকা এবং ইসরায়েলও বলছে যে 2025 সালের জুন মাসে 12 দিনের যে আক্রমণ হয়েছিল ইরানে, এবারের আক্রমণটা তার থেকে অনেক ভিন্ন হবে এবং কড়া একটা আক্রমণ হবে। আবার একইভাবে ইরানও বলছে যে এবারের তার পাল্টা আক্রমণটা আরো কড়া এবং ভিন্ন রকম হবে। দেখাও যাচ্ছে যে ইরানের এবারের পাল্টা আক্রমণটা কড়া এবং ভিন্নভাবে হচ্ছে। যদিও ইসরায়েল আমেরিকার আক্রমণগুলোতে আসলে ভিন্ন ভাবের তেমন কিছু নেই। আক্রমণ করছে, আসছে যুদ্ধ বিমান আক্রমণ করছে, ফুয়েল ট্যাঙ্কার পেছনে আসছে, যুদ্ধ বিমানকে জ্বালানি দিচ্ছে আকাশী, আবার হচ্ছে যুদ্ধ বিমান গিয়ে আক্রমণ করছে। কিন্তু ইরান এবার যেটা করেছে সেটা হচ্ছে সবগুলো মার্কিন ঘাঁটিকেই সে আক্রমণ করেছে, সবগুলো মার্কিন ঘাঁটিতে আক্রমণ করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই মার্কিন ঘাঁটিগুলো যেহেতু এই অঞ্চলের মুসলিম দেশগুলোতে এবং সেই মুসলিম দেশগুলো ইরানের বিরুদ্ধে নিন্দা বাণী পেশ করেছে, এই মুসলিম দেশগুলো কি এখন ইরানের বিরুদ্ধে আমেরিকার সাথে অল আউট একটা যুদ্ধে জড়াবে কিনা, এটাই হচ্ছে এখন বড় প্রশ্ন। আমেরিকার প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যুদ্ধটা আমরা অল্প কয়েকদিনের জন্য এবং এখানে আমরা হচ্ছে পুরোপুরি একটা যুদ্ধ করব না, আমরা আমাদের যে টার্গেট সেই টার্গেট পূরণ করব। এখন ইরানে আমেরিকা ইসরায়েলের টার্গেট কি? আমেরিকার টার্গেট ভিন্ন, ইসরায়েলের টার্গেট ভিন্ন। ইসরায়েলের টার্গেট হচ্ছে ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া, অর্থাৎ ইরান এমন কোন পরিস্থিতি ইরানের জন্য না হয় যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটা টুটা শব্দ করতে পারে। ধরুন জর্ডানের মতো একটা রাষ্ট্র হোক, লেবাননের মতো একটা রাষ্ট্র হোক। লেবাননের কথা যেহেতু আসলো, লেবাননটাকেও একটু বলি। লেবানন থেকে হিজবুল্লাহ বলেছে যে হিজবুল্লাহ ইরানের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করবে। ঠিক তার পর মুহূর্তেই লেবাননের সরকারের পক্ষ থেকে, লেবাননের রাষ্ট্রপতির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা হিজবুল্লাহকে সতর্ক করে দিচ্ছি যে আমাদের ভূখণ্ড ব্যবহার করে এমন কোনো কাজ যেন হিজবুল্লাহ না করে যে লেবানন আরেকটা যুদ্ধের মধ্যে জড়িয়ে যায়। অর্থাৎ এর মানে হচ্ছে যে হিজবুল্লাহ যদি ইসরায়েলের উপর আক্রমণ করে, ইসরায়েল লেবাননে আক্রমণ করবে, লেবাননে এই যুদ্ধে জড়িয়ে পড়বে। সুতরাং লেবাননের সরকার বলছে এই হিজবুল্লাহ তুমি ইসরায়েলের উপর আক্রমণ করো না, আমি তোমাকে ঠেকাবো। অর্থাৎ ইসরায়েলের উপর আক্রমণ, হিজবুল্লাহর আক্রমণ ইসরায়েলের ঠেকান লাগবে না, লেবাননই ঠেকিয়ে দিবে, এরকম একটা অবস্থা। ওদিকে জর্ডানও অনেকটাই হচ্ছে এখন কি বলে, জর্ডান ইরান থেকে অনেক দূরে থাকার পরেও জর্ডানও ইরানের আক্রমণের শিকার হতে পারে এরকম ভয়ে আছে এবং জর্ডান মনে করছে যে কোনো সময় তার উপরে আক্রমণ হতে পারে। সে বিভিন্ন সময় হচ্ছে সাইরেন বাজছে বা ইরান থেকে আসা যে সমস্ত মিসাইল ইসরায়েলে আক্রমণ করছে, ইসরায়েলের এয়ার ডিফেন্স যদি জর্ডানের আকাশ সীমায় সেই সমস্ত মিসাইলকে ঠেকাতে যায় এবং জর্ডানে যদি সেই মিসাইল পড়ে, মিসাইল ব্যালিস্টিক মিসাইল, বড় বড় মিসাইলগুলো, এগুলো যদি হচ্ছে অংশ বিশেষও পড়ে তাহলেও সেখানে হচ্ছে বিস্ফোরণ ঘটে, বড় ধরনের হচ্ছে আগুন ধরে যায়, ক্ষতি হয়। জর্ডান সেটা নিয়ে ভয়ে আছে। এখন এই পরিস্থিতিতে জাস্ট হচ্ছে শুরু,
যুদ্ধ জাস্ট শুরু। এখন এটা কতদিন চলবে, কিভাবে করবে, আমেরিকা কি পরিকল্পনা করছে, ইসরায়েল কি পরিকল্পনা করছে, এটা নিয়ে পরবর্তীতে আবার লাইভে আসবো। আজকে জাস্ট হচ্ছে এই যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি যেটা, এবং এখন যেটা বোঝা যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এর আগে আমেরিকা বা ইসরায়েলের যে সিরিয়াস টাইপের একটা সুপেরিয়রিটি থাকতো, এবার ইরান সেটাকে শুরু থেকেই হচ্ছে ডাউন করেছে, এখন এটা কতদিন ধরে রাখতে পারবে? এটা যদি এভাবে ইরান কন্টিনিউ করে, যেটা শুরুতে বলেছি, তাহলে হচ্ছে ইসরায়েল একটা সময় তাকে বলতে হবে ছেড়ে দেমা কেঁদে বাঁচি। কিন্তু ইসরায়েল এবং আমেরিকার যে টার্গেট, ইসরায়েল এবং আমেরিকার এখানে টার্গেট কি? ইসরায়েল আমেরিকা এখানে ইরাকের মতো পুরোপুরি হচ্ছে ইরানের সৈন্য পাঠিয়ে দিয়ে যুদ্ধ করার টার্গেট তাদের নাই, ইরানের মধ্যে সৈন্য ঢুকিয়ে দিয়ে যুদ্ধ করার টার্গেট তাদের নাই। তাদের টার্গেট হচ্ছে ইরানের সেনাবাহিনীকে দুর্বল করে, ইরানের বিপ্লবী গার্ডকে দুর্বল করে, সেনাবাহিনী এবং বিপ্লবী গার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে, ইরানের সরকার বা ইরানের রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করে, ক্ষমতা থেকে তাদেরকে ক্ষমতাচ্যুত করে সেখানে ইসরায়েল এবং আমেরিকার পন্থা অনুযায়ী চলবে এরকম কাউকে বসানো, বিশেষ করে আমেরিকায় নির্বাসিত থাকা রেজা পেহলেভিকে বসানো। রেজা পেহলেভি ইতিমধ্যে বলেও দিয়েছে ইরানের লোকদেরকে, এই আমার ইরানের লোকজন, তোমরা এখন আনন্দ করো, ফুর্তি করো, আমেরিকা এসেছে তোমাদেরকে বাঁচাতে, এবং তোমরা আমেরিকার পক্ষে আতশবাজি করো, এরকম একটা, মানে যদি আতশবাজি কথা বলেনি, কিন্তু এরকম একটা অবস্থা আর কি, যে তোমরা হাততালি দাও, নাচো, এই তো তোমাদের মুক্ত হয়ে যাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্টও বলছে, আমি ইরানের জনগণকে অর্থনৈতিক মুক্তি দিতে এসেছি, ইরানের জনগণকে রেজিম থেকে মুক্তি দিতে এসেছি। কিসের মুক্তি, কিসের কি, দেখা যাবে পরবর্তীতে যে ইরানের জনগণের পরিস্থিতি কি হয় যদি ইরানের জনগণ ইরাকের মতো, সিরিয়ার মতো, অথবা আফগানিস্তানের মতো ভুল করে আমেরিকার পক্ষে গিয়ে হচ্ছে নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করে দেয়। আজ তাহলে এখানেই রাখছি, পরবর্তীতে 10:30টার দিকে আবার লাইভে আসবো।